টানা ৩ মাস ধরে ইউরোপের বাজারে কমছে পোশাক রফতানি। আশার আলো জাগাচ্ছে ওষুধ, চামড়াজাত সহ আলোচনা বাইরে থাকা পণ্য। নীতিগত সহায়তা বাজার সম্প্রসারণের তাগিদ। মার্কিন বাণিজ্য নীতিতে বদলে যাচ্ছে বিশ্ববাজার। নেতিবাচক প্রভাব বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশে হিসাব আংটারের। চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপাক্ষিক চুক্তির তাগিদ। নির্বাচনী বন্ধের পর আবারও লেনদেন শুরু শেয়ার বাজারে। ঊর্ধ্বমুখী প্রধান সূচক। রমজানের আগে ব্যাংকে বেড়েছে গ্রাহকের আনাগোনা। তৎপর ব্যবসায়ী মহল। মূল্যবান ধাতুর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার স্বর্ণের দামে। সপ্তাহ ব্যবধানে বেড়েছে 1.5%। বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণ কমতির দিকে রূপা, তামা ও প্লাটিনামের দর। এবং তহবিল সংকটে শাটডাউনে মার্কিন স্বরাষ্ট্র দফতর। কোস্টগার্ড ও বিমানবন্দরের নিরাপত্তায় প্রভাব। অচলাবস্থার মধ্যেই অভিবাসন সংস্থার ব্যয় বাড়ানোর পরিকল্পনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। মার্কিন বাণিজ্য নীতিতে পরিবর্তন, রেসিপ্রোকাল ট্যারিফ সহ নানা কারণে বদলে যাচ্ছে আন্তর্জাতিক বাজার ব্যবস্থা, যার নেতিবাচক প্রভাব মোকাবেলায় পরিবর্তন আনতে হচ্ছে স্বল্পোন্নত দেশের উৎপাদন, রপ্তানি এবং বাণিজ্য নীতিতে। ইতোমধ্যে বাংলাদেশ সহ এলডিসি তালিকাভুক্ত 44 দেশের সামষ্টিক বাণিজ্য ক্ষতি হয়েছে অন্তত 2%। এটি আগামীতে আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা। মার্কিন বাণিজ্য নীতিতে পরিবর্তন, রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ সহ বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক নানা সমীকরণ, বিভিন্ন দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক টানাপোড়েন ক্রমেই বাড়ছে, যার প্রভাব পড়েছে বিভিন্ন দেশের বাণিজ্য নীতিতে। বদলে যাচ্ছে পণ্যের উৎপাদন ও রপ্তানির চিত্র। অসম প্রতিযোগিতায় পড়ে বাজার হারাচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। এসব পরিবর্তনের ফলে অন্তত 2% বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ সহ জাতিসংঘের তালিকাভুক্ত অন্তত 44টি স্বল্পোন্নত দেশ। এর মধ্যে রয়েছে এশিয়ার 8টি, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 3টি, আফ্রিকার 32টি এবং ক্যারিবিয়ান অঞ্চলের স্বল্পোন্নত দেশ হাইতি। উন্নত দেশসমূহ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের শুল্ক সুবিধা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে অসম প্রতিযোগিতার মুখে পড়েছে তুলনামূলক কম উন্নত দেশগুলো, যেটি বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে ফেলেছে পণ্য উৎপাদন ব্যবস্থা। সেই প্রেক্ষাপটে আমাদের কয়েকটা বিষয় করা খুব জরুরি। আমাদের পণ্য ডাইভার্সিফিকেশন করার পাশাপাশি আমাদের বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো করতে পারলে, স্পেসিফিক ট্রেড এগ্রিমেন্ট করতে পারলে তখন আমাদের এক্সপোর্টার মার্কেটটাকে আমরা আরও বাড়াতে পারবো, ডাইভার্সিফাই করতে পারবো। এবং ডেফিনেটলি আরেকটা বিষয় হলো আমাদের ব্যবসার ক্ষেত্রে খরচটা কমাতে হবে। একটা সার্ভেতে আমরা দেখেছি আমরা যদি শুধুমাত্র লজিস্টিক কস্টটা 1% কমাতে পারি তাহলে আমাদের এক্সপোর্টটা প্রায় 7% বাড়ানো সম্ভব। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে কাঁচামাল রপ্তানি না করে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়ানো, নির্দিষ্ট বাজারের উপর নির্ভরতা কমানো এবং আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে পণ্যের বৈচিত্র্য নিয়ে আসা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। টানা 4 দিনের ছুটি শেষে লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারে। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে ডিএসসি ভবনে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। টানা 4 দিন বন্ধ থাকার পর জাতীয় নির্বাচন এবং সাপ্তাহিক ছুটির পরে লেনদেন শুরু হয়েছে ঢাকার 2 পুঁজিবাজারে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে লেনদেন শুরুর প্রথম 1 ঘন্টার মধ্যেই লেনদেনের সর্বোচ্চ গতি দেখা গেছে এবং বেশিরভাগ কোম্পানি এবং মূলধনী কোম্পানিগুলো যাদের আকারে বড়, এই কোম্পানিগুলোর মূলধন বেড়েছে অনেক দ্রুত এবং এগুলো লেনদেনের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই পর্যায়ে রোববার শেয়ার বাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেন শুরুতেই ডিএসসির প্রধান সূচক 130 পয়েন্টের মতো বেড়ে যায় এবং লেনদেনের ভলিউম দাঁড়ায় প্রায় 500 কোটি টাকার মতো। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও প্রতিষ্ঠানের দাম বাড়ায় 5 মিনিটের মধ্যে ডিএসসির সূচক প্রায় 156 পয়েন্ট পর্যন্ত হিট করে। তবে এর কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ার প্রবণতা কমে যায়, ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে। এই প্রতিবেদন
ফলে ডিএসসির প্রধান সূচক যেমন বেড়েছে তেমনি আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনও বৃদ্ধি পেয়েছে এবং সেখানে সূচকও বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে বিনিয়োগকারীরা বলছেন যে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা না হওয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে লেনদেনে এমন ঊর্ধ্বগতি দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন সম্পন্ন হওয়া এবং সরকারের দ্রুত নীতিগত দিক নির্দেশনায় বিনিয়োগকারীরা আশা দেখছেন লেনদেনের ক্ষেত্রে। ফলে তারা সর্বোচ্চ সীমায় লেনদেন করার চেষ্টা করছেন এবং অনেক কোম্পানিতে দেখা যাচ্ছে শেয়ার কেনার জন্য অনেকটা প্রতিযোগিতাও লক্ষ্য করা গেছে। আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের চাপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং ব্রোকার হাউজের কর্মকর্তারা জানাচ্ছেন বাজারে বিক্রেতা তুলনামূলক কম থাকায় দর দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। অনেকে এটিকে রিলিফ র্যালি বলছেন, অর্থাৎ অনিশ্চয়তা কেটে যাওয়ার স্বস্তি থেকে এই উল্লম্ফন দেখছেন বলে তারা মনে করছেন। আবার বাজার বিশ্লেষকরা বলছেন কিন্তু কেবল রাজনৈতিক স্থিতিশীলতাই প্রত্যাশা নয়, অর্থনৈতিক সংস্কার, সুদহার নীতি এবং ডলারের স্থিতিশীল ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর বিষয়ে নতুন সরকারের পদক্ষেপের দিকেও নজর রাখতে হবে। ফলে বিনিয়োগকারী এবং বিশ্লেষকদের মধ্যে বিনিয়োগকারী এবং বিশ্লেষকদের মধ্যে একটা প্রত্যাশা রয়েছে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে বাংলাদেশে এবং নতুন সরকার বিনিয়োগ বান্ধব কিছু নীতি এবং যে নীতিগুলো এর মধ্যে রয়েছে সেই নীতিগুলোর মধ্যেই সেগুলো কন্টিনিউ করার যে একটা প্রবণতা থাকা দরকার সেই জায়গাগুলোতে জোর দিচ্ছেন এবং নীতি সুদহার নিয়ন্ত্রণে রাখা এবং মূল্যস্ফীতির বিষয়গুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাংলাদেশের লেনদেন এবং বিনিয়োগ আরও বেশি বাড়বে বলে এই প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে ঢাকার পুঁজিবাজার সম্পর্কে সর্বশেষ তথ্য। পুঁজিবাজারের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মতিঝিলে। নির্বাচনের ছুটির পর আজ থেকে পুরোপুরি শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম। নতুন সরকার গঠনের আগ মুহূর্তে ব্যাংকের সপ্তাহের প্রথম কর্মদিবসের বিস্তারিত জানাবেন সিরিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। এখন পর্যন্ত যদি বলতে হয় নির্বাচনের পর দীর্ঘ একটি বন্ধ বা ছুটির পর কিন্তু ব্যাংকগুলো খুলেছে। মতিঝিলে আমরা দেখছি সবগুলো ব্যাংকেই কিন্তু কম বেশি লোকজন কিন্তু যাওয়া আসা করছেন যারা গ্রাহক আছেন। 4 দিনের ছুটির পর যদি বলতে হয় আমরা দেখতে পেয়েছি যে ব্যাংকগুলোতে বিশেষ করে নগদায়নের জন্য যে বিশেষ করে যাদের নগদ টাকার প্রয়োজন তারাই মূলত ব্যাংকে সকাল সকাল এসে হাজির হয়েছেন। সঞ্চয়পত্র এবং এলসি খোলার জন্য যারা আসার কথা ছিল গত 2-3 দিন যারা এই কাজটি করতে পারেননি ব্যাংকের মাধ্যমে তারা এসে এরই মধ্যে কিন্তু যে বিভাগগুলো রয়েছে সেগুলোতে ভিড় করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি ব্যাংকের লেনদেন যেমন স্বাভাবিক রয়েছে ঠিক একইভাবে কিন্তু এমএফএস এ বিশেষ করে মোবাইল ব্যাংকিং এবং ডিজিটাল ব্যাংকিং কিন্তু গত 2 দিন আগেই নির্বাচনের পরপর কিন্তু সেটি স্বাভাবিক করা হয়েছে। এখন যে কোনো অঙ্কে আসলে লেনদেন করতে পারবেন ব্যাংক থেকে ব্যাংকে এবং এমএফএস এর মাধ্যমে যে লিমিটটি আছে দেয়া সেই লিমিটের ক্ষেত্রে হচ্ছে সাধারণ মানুষ তাদের লেনদেনগুলো সম্পন্ন করতে পারবেন। আমরা এলসি ডিপার্টমেন্টে গিয়েছিলাম, এছাড়া ফরেন যে কারেন্সির বিভাগ রয়েছে বৈদেশিক মুদ্রা সেখানেও কিন্তু আমরা দেখেছি আজকে যে যদি বলতে হয় যে ডলারের বাজার সেখানে ব্যাংকগুলোতে 122 থেকে 123 টাকায় কেনা বেচা হচ্ছে এবং এটি ব্যাংক থেকে ব্যাংকে কিছুটা কম বেশি হতে পারে, সেটি 122 টাকা 50 পয়সা, আবার হয়তো যদি কিনতে যাই সেক্ষেত্রে হচ্ছে 123 টাকা করে পড়ছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু নতুন সরকার তারা কিন্তু বৈদেশিক রিজার্ভের ক্ষেত্রে প্রায় 34 বিলিয়ন ডলারের মতো কিন্তু পাচ্ছে এবং যেটি BPM 6 অনুযায়ী 29 বিলিয়ন ডলারের বেশি, প্রায় 29.5 বিলিয়ন ডলারের বেশি। এটি কিন্তু মূলত হয়েছে যেটি আমরা দেখতে পেয়েছি নিরবিচ্ছিন্নভাবে গত বছরের শেষ দিক থেকে ডিসেম্বর এবং জানুয়ারিতে দেখা গেছে যে বৈদেশিক রেমিটেন্স যেটি সেই রেমিটেন্স এসেছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বৈদেশিক যে রেমিটেন্সগুলো সেই রেমিটেন্সগুলোর কিন্তু ব্যাপক হারে বেড়েছে। সাধারণত বছরের শেষে বছরের শুরুতে প্রবাসীরা তাদের পরিবার পরিজনের জন্য রমজানের আগে এই সময় পাঠিয়ে থাকেন, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু বৈদেশিক মুদ্রার অনেক বেশি এসেছে। এই ছিল মূলত আমার কাছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ
ব্যাংক পাড়া, মতিঝিল এবং মতিঝিলের আশেপাশে যে ব্যাংকগুলো রয়েছে তার সর্বশেষ। সার্বিক ব্যাংকিং লেনদেনের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম ব্যাংক পাড়া মতিঝিলে। দেখছেন এ সময় বাণিজ্য। মুন্সিগঞ্জের মিরকাদিম আড়তে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। রোজার আগে অন্য মাছের দরও চড়া। এই চড়া দামের জন্য ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে, আর আড়তদাররা দিচ্ছেন নানা অজুহাত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বসন্তের শীতল ভোরে মুন্সিগঞ্জের মিরকাদিমে রূপালী ইলিশের ঝিলিক। হাঁকডাকে বিক্রি হচ্ছে মাছ। ইলিশের স্বাদ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। তবে রোজার আগে বাজার চড়া। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়, আর 450 থেকে 700 গ্রামের ইলিশের দর হাঁকা হচ্ছে 1500 থেকে 2200 টাকা কেজি। চড়া দরে অসন্তোষ ভোক্তাদের। ইলিশের পাশাপাশি হাটে উঠেছে পাঙ্গাস, বোয়াল, কাতল, মৃগেল সহ নানা জাতের মাছ। বাজার আসলে তো বাজারই করা যায় না। এই অবস্থায় মানুষ কিভাবে চলবে? মাছের প্রচুর টাকা দাম এখানে, তারা মনে হয় এখানে সিন্ডিকেটের ব্যাপার মনে হয়। আড়ত সমিতি বলছে মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে দর। পর্যাপ্ত পরিমাণে মাছ নাই, মাছ না থাকাতে দাম বেশি। নির্বাচনের নিমিত্তে তো মাছ আসতে পারেনি, বন্ধ ছিল। আজকেও পুরোপুরি ক্লিয়ার হয়নি রাস্তাঘাট। ইলিশ মাছ কম, মাছ নাই দাদা, একবারে নাই। মাছ আসতে কষ্ট হচ্ছে এবং খরচ অনেক বেড়ে যাচ্ছে, অনেক ঘুরে আসতে হয় মাছ। আর নদী নাব্যতার কারণেও ব্যবসাটা একদম মনে হয় চিরতরে উঠে গেছে। কাঠপট্টি একদম অচল অবস্থায়। জেলায় সবচেয়ে বড় মাছের হাট ঘিরে 3000 মানুষের জীবন জীবিকা। শতাব্দী প্রাচীন এই হাটে মাছ আসে অন্তত 15 জেলা থেকে, আর 43 আড়ত ঘিরে 2 থেকে 3 ঘন্টায় এই হাটে প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পর্যটক শূন্য বান্দরবান। তবে শিগগিরই আবারও পর্যটকের পদচারণায় সৌন্দর্যের নগরী মুখর হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের। পাহাড়ের সৌন্দর্য দেখতে সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। তবে নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের পর্যটন নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। এতে অনেকেই বাতিল করেন আগাম বুকিং। ফাঁকা হয়ে যায় বান্দরবানের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। আর্থিক ক্ষতির মুখে পড়েন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে শান্তিপূর্ণ নির্বাচন শেষ হয় আবারও পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে এ জেলায়, এমনটাই আশা তাদের। পর্যটনের আরও খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পর্যটন নগরী কক্সবাজারে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নীরবতা নেমে এসেছিল। সেই নীরবতা কিছুটা এখন, যেহেতু নির্বাচন শেষ হয়েছে, এই শেষ হওয়ার কারণে কিন্তু আমরা লক্ষ্য করছি আবারও কোলাহল ভরে যাচ্ছে কক্সবাজার সৈকত নগরী কক্সবাজার। বিশেষ করে গতকাল যেহেতু বসন্ত এবং ভালোবাসা দিবস ছিল, সেই ভালোবাসা দিবসেও কিন্তু কিছু পর্যটক এসেছিল। তবে আজকে সকাল থেকে লক্ষ্য করছি পর্যটকের যে বাড়তি আগমন, সেটি আসলে লক্ষ্য করছি। এখানে অনেক পর্যটক ফুটবল খেলছে, আবার অনেকেই প্রিয়জনের সঙ্গে সমুদ্র স্নান করছে, এভাবে মুহূর্তগুলো পার করছে। তবে ব্যবসায়ীদের সঙ্গে যেটি কথা বলেছি, যেটি জানিয়েছে তারা, জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি শেষ হয়েছে, ওই সময়টা এবং 13 তারিখ পর্যন্ত হোটেলে তেমন রুম বুকিং ছিল না। তবে এখন রুম বুকিং বাড়ার সঙ্গে সঙ্গে গত আগামী কয়েকদিন পর্যটক থাকবে তেমনটাই জানিয়েছে হোটেল ব্যবসায়ীরা। এবং তারা যেটি বলছে, আসন্ন রমজানকে কেন্দ্র করে তারা যেহেতু এক ধরনের হোটেল ব্যবসা তারা সাজাবেন, পাশাপাশি তারা বলছেন পর্যটকদেরকে রমজানে কক্সবাজারমুখী করার জন্য তারা 70 থেকে 50% প্রতিটি কক্ষে ছাড় দিবেন, সে বিষয়টি বলছে। তবে সর্বশেষ যেটি বলা হয়েছে, পর্যটকরা কিন্তু 500 থেকে 1000 টাকাও প্রতি রুম ভাড়া নিয়ে কক্সবাজারে থাকতে পারবেন, সেই বিষয়টি বলছে। আমরা হোটেল মোটেল জোন ব্যবসায়ী সমিতির যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে, দুজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে, আসন্ন রমজানকে কেন্দ্র করে কিন্তু পর্যটকের চাপ কিছুটা কমবে, তারপর ছাড়ের মাধ্যমে তারা পর্যটকদের কক্সবাজারমুখী করতে চাচ্ছে। এবং এই যে ঈদ, রোজার পরে ঈদ যখন আসবে তখন আবারও পর্যটকে মুখর হয়ে উঠবে পর্যটন নগরী কক্সবাজার, তেমনটাই বলছে। তবে আমরা এখন লক্ষ্য করছি পুরো পর্যটন নগরীতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ।
পর্যটকদের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম কক্সবাজারে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এ সময় বাণিজ্য। লেজেন্ড ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে রাজধানীর বনানী হোটেল শেরাটনে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্লাবের সদস্য ভোটাররা তাদের ভোট প্রদান করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব কার্যক্রম শেষ হয়। পরে গণমাধ্যমে জানানো হয়, ক্লাবের 2026 সালে নির্বাহী কমিটি নির্বাচনে মোট 329 ভোটের মধ্যে বাতিল হয়েছে 5টি, আর সবচেয়ে বেশি 283টি ভোট পেয়েছেন মোহাম্মদ সাজ্জাদ আলী খান। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 278 ভোট পেয়েছেন মোহাম্মদ আল জাবের। রাশিদুর রহমান মালিক পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ 266টি ভোট। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ, রূপা, তামা, প্লাটিনামের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির তথ্য, সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা সব মিলিয়ে মূল্যবান ধাতুর বাজারে তৈরি হয়েছে চাপ ও প্রত্যাশার মিশ্র চিত্র। গেল মাসে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 9%, আর কিছুটা কমতির দিকে রূপা, তামা ও প্লাটিনামের দর। যুক্তরাষ্ট্রে জানুয়ারি মাসের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম এসেছে। বছরে গড় মূল্যস্ফীতি হয়েছে 2.4%, আর মূল মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 2.5%। এমন খবর প্রকাশের পর মার্কিন সরকারি বন্ডের সুদ কিছুটা কমেছে এবং ডলারের মানও দুর্বল হয়েছে। আর ডলার দুর্বল হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। গত মাসে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 9%, আর সপ্তাহ ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম 1.5% মতো বেড়ে প্রতি ট্রয় আউন্স পৌঁছেছে প্রায় $5,043। তবে একই সময়ে অন্যান্য ধাতুর বাজারের চিত্র ছিল ভিন্ন। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমতির দিকে ছিল রূপা, তামা ও প্লাটিনামের দাম। গেল মাসে প্রায় 17% কমেছে রূপার দাম। বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স রূপার দাম $77.40। সপ্তাহ ব্যবধানে 1.06% কমে প্রতি ট্রয় আউন্স প্লাটিনাম বিক্রি হচ্ছে $2077.10। মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে প্রায় 13%। বিশ্ববাজারে কমতির দিকে কপারের দামও। গেল সপ্তাহে 1.34% কমে প্রতি ট্রয় আউন্স কপার বিক্রি হচ্ছে $5.80। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। মার্কিন সিনেটে বাজেট অচলাবস্থার জেরে শাটডাউনে গেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর। এমন পরিস্থিতিতে $38.3 বিলিয়ন ব্যয়ে নতুন আটক কেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে স্বরাষ্ট্র দফতরের অধীনে থাকা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। মার্কিন সিনেটে বাজেট অচলাবস্থার জেরে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে শাটডাউন শুরু হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে বিতর্কিত অভিবাসন অভিযান চালানোর পরই তৈরি হয়েছে এই অচলাবস্থা। শাটডাউনের ফলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা বেতন ছাড়াই কাজ করছেন। চলতি বছরে বাজেট পাস না হওয়ায় আনুষ্ঠানিকভাবে শাটডাউনে গেছে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর DHS, যার অধীনে রয়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE। শাটডাউনের প্রভাব শুধু ICE-তেই সীমাবদ্ধ নয়। অর্থায়ন বন্ধ হয়েছে ফেডারেল ইমার্জেন্সি এজেন্সি FEMA, কোস্টগার্ড এবং বিমানবন্দরের নিরাপত্তা তদারকি সংস্থা TS এর ক্ষেত্রেও। বর্তমানে TSA কর্মীদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এ অবস্থায় চলতি বছরের শেষ নাগাদ $38.3 বিলিয়ন ব্যয়ে নতুন আটক কেন্দ্র গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন অভিবাসন সংস্থা। পরিকল্পনা অনুযায়ী 16টি ভবন কিনে বহিষ্কারের অপেক্ষায় থাকা হাজার হাজার অভিবাসীকে আটক সহ নানা কাজে ওই কেন্দ্রগুলোকে ব্যবহার করা হবে। পরিকল্পনায় 12,000 নতুন এজেন্ট নিয়োগের কথাও উল্লেখ আছে, যা অবৈধ অভিবাসী বিরোধী অভিযান বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন অভিবাসন সংস্থার প্রকল্পে নতুন অর্থ বরাদ্দে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, অপারেশন মেট্রো সার্জ নামে বড় শহরগুলোতে ICE-র উপস্থিতি ও অভিযান অত্যন্ত বিতর্কিত। তবে সমালোচনার মুখে সম্প্রতি সড়কে ICE সদস্যদের সংখ্যা কমানো, মাস্ক পরা নিষিদ্ধ সহ অভিযানের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি দেশটিতে তৃতীয়বারের মতো সরকারি শাটডাউন। এক্ষেত্রে সিনেটে বাজেট পাশ করতে 100 সদস্যের মধ্যে অন্তত 60 জনের সমর্থন প্রয়োজন। রিপাবলিকানদের রয়েছে 53টি আসন, ফলে বিল পাশে অন্তত 7 জন ডেমোক্র্যাটদের সমর্থন দরকার। নাসরিন রুমি, সময় সংবাদ।
প্রায় 6 লাখ অবৈধ অভিবাসীর বৈধতার দাবিতে বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমে। অবিলম্বে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে ইতালি সরকারের প্রতি আহ্বান জানান তারা। ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার আন্দোলন নতুন নয়। প্রায় 3 দশক ধরে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা রাজপথে নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার। এরই ধারাবাহিকতায় শুক্রবার রোমের পিয়াজ্জা ভিত্তোরিওতে বিক্ষোভ সমাবেশ করেন শত শত মানুষ। বর্তমানে দেশটিতে প্রায় 6 লাখ বিদেশি অবৈধভাবে বসবাস করছেন, যাদের মধ্যে প্রায় 1.5 লাখ বাংলাদেশি। অনেক বাংলাদেশি বৈধভাবে ইতালিতে প্রবেশ করেও দালালের খপ্পরে পড়ে অবৈধ হয়ে গেছেন। বর্তমানে তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। অভিবাসী বৈধতা পাওয়া তাদের মৌলিক অধিকার বলে দাবি সমাবেশে আগতদের। দাবি অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা এখানে যারা আছি, যারা এখানে আমরা ডকুমেন্টসের কারণে আর থাকতে পারছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। দীর্ঘ 2 থেকে 3 বছর হয়ে যায়। সরকারি নানা রকম আইন কানুন, দালালদের প্রতারণা, মালিকদের সঠিক ডকুমেন্টস প্রেপুত্রতা জমা না দেওয়ার কারণে আজকে 2 থেকে 3 বছর আমরা ঝুলে আছি। এখানে আসার পর বিভিন্ন ধরনের প্রতারণার শিকার তারা হয়েছে। এই একটা দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা আশা করি মন্ত্রণালয় আমাদের কাজটা শেষ করবে। তারা কথা দিয়েছে, তারা টেলিফোন করছে, ডকুমেন্টসও তারা পাঠাইছে। যদি না মানে তাহলে অবশ্যই আমরা আন্দোলন আরো বেগবান করব। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান বের করতে চায় বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে অবৈধ পথে প্রবেশের মিছিল থামছেই না। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে 2025 সালে প্রায় 66,000 অভিবাসন প্রত্যাশী ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেন, যার মধ্যে 40,000-এরও বেশি ছিলেন বাংলাদেশি। এমনকি চলতি বছরের 13 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে আরও 759 জন বাংলাদেশি ইতালিতে পৌঁছেছেন। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা 3 মাস ধরে ইউরোপের বাজারে কমছে পোশাক রপ্তানি। আশার আলো জাগাচ্ছে ওষুধ, চামড়াজাত সহ আলোচনার বাইরে থাকা পণ্য। নীতিগত সহায়তা ও বাজার সম্প্রসারণের তাগিদ। মার্কিন বাণিজ্য নীতিতে বদলে যাচ্ছে বিশ্ববাজার। নেতিবাচক প্রভাব বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশে। হিসাব আঙ্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বিপাক্ষিক চুক্তির তাগিদ। এবং নির্বাচনী বন্ধের পর আবারও লেনদেন শুরু শেয়ার বাজারে। ঊর্ধ্বমুখী প্রধান সূচক। রমজানের আগে ব্যাংকে বেড়েছে গ্রাহকের আনাগোনা, তৎপর ব্যবসায়ী মহল। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।